আসসালামু আলাইকুম, আমি ফারিহা আঞ্জুম স্বর্ণা। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের সংবাদে। শুরুতে জানিয়ে দিতে চাই আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নেবে জাপান। অভিবাসন বিভাগের অভিযানে 44 বাংলাদেশি সহ আটক 128। ভ্রমণ ভিসায় গিয়ে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি, গ্রেপ্তার 41 জন। বাংলাদেশের জন্য কাতারের পক্ষ থেকে বিশাল সুখবর। কুয়েত ঢাকা রুটে ফ্লাইট সংকট, ভোগান্তিতে প্রবাসীরা। এবং লিবিয়া থেকে ফিরলেন 150 জন বাংলাদেশি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে থাকছে বিস্তারিত। ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় আগামী 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সবকিছু করবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। তিনি আরো বলেন, এটা আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন। এটি শুধু কাজ করার জন্য নয়, বরং জাপানকে জানারও দ্বার উন্মোচন করবে বাংলাদেশের মানুষের জন্য। সেমিনারে প্রধান উপদেষ্টা দুটি সমঝোতা স্মারকের সাক্ষী হন। প্রথমটি বাংলাদেশের ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং ও কাইকন ড্রিম স্ট্রিটের মধ্যে, যার একটি জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগ। দ্বিতীয়টি বিএমইটি ও জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস এবং জেবিবিআর এর মধ্যে। জাপান ইন্টারন্যাশনাল ট্রেনি অ্যান্ড স্কিলড ওয়ার্কার কোঅপারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান হিরোআকি ইয়াগি জাপানের শ্রমবাজারে বাংলাদেশিদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশে এখনো ভাষা শিক্ষকের ঘাটতি রয়েছে। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, জাপানে জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং সে কারণে বাংলাদেশি শ্রমিকদের সহায়তা প্রয়োজন হবে। তিনি বলেন, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, জাপানের জন্য একটি আশাব্যঞ্জক দিক হতে পারে। স্বাগত বক্তব্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন, 2040 সালের মধ্যে জাপানে শ্রমিক সংকট 1 কোটি 10 লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। বাংলাদেশ এই সুযোগ কাজে লাগিয়ে আরো দক্ষ শ্রমিক পাঠাতে পারে। যারা জাপানে কাজ করতে আগ্রহী তাদের জন্য জাপানি ভাষা ও নির্দিষ্ট খাতে দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ। সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে প্রশিক্ষণ নিয়ে এই সুযোগ গ্রহণ করা যেতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে 44 বাংলাদেশি সহ অন্তত 128 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। একই সঙ্গে 4 জন স্থানীয় নাগরিককেও আটক করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জোহর অভিবাসন বিভাগের পরিচালক দাতক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মোহাম্মদ রুশদি জানান, গত বুধবার সকাল 10:30টায় জোহর রাজ্যের জোহর বারু, মুয়ার, সেগামাত, মেরসিং ও বাতু পাহাত এই 5 জেলার 9টি কারখানায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে প্রথমে স্থানীয় নাগরিক সহ মোট 511 জন আটক করে তাদের নথিপত্র যাচাই করা হয়। এদের মধ্যে 128 জন বিদেশি নাগরিককে ইমিগ্রেশন আইন 1959-63 এবং ইমিগ্রেশন রেগুলেশনস 1963 এর অধীনে বিভিন্ন অপরাধে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে 44 বাংলাদেশি, বাকিদের মধ্যে ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম ও কম্বোডিয়ার নাগরিক রয়েছে। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি, শুধু সবার বয়স 21 থেকে 55 বছর বলে জানানো হয়েছে। এছাড়া কোম্পানি মালিক, গুদাম ব্যবস্থাপক এবং বিদেশি শ্রমিক সরবরাহকারী সংস্থার ব্যবস্থাপক হিসেবে চিহ্নিত 4 জন স্থানীয়কেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেয়া এবং অবৈধ অভিবাসীদের প্রাঙ্গণে প্রবেশ বা থাকার অনুমতি দেওয়ার সন্দেহে অভিযোগ আনা হয়েছে। আটক হওয়া সকলকেই পরবর্তী তদন্ত ও পদক্ষেপের জন্য পেকান নেনাস ইমিগ্রেশন ডিপুতে নিয়ে যাওয়া হয়। মোহাম্মদ রুশদি বলেন, জোহর রাজ্য অভিবাসন বিভাগ রাজ্য ইমিগ্রেশন আইন লঙ্ঘনকারী বিদেশি নাগরিকদের উপস্থিতি মোকাবেলায় প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি আরো উল্লেখ করে বলেন, অভিবাসন বিভাগ কোনো নিয়োগকর্তা, মালিক বা এমন কোনো ব্যক্তি যারা অবৈধ অভিবাসী নিয়োগ বা আশ্রয় দেয় তাদের সাথে কোনো আপোষ করবে না। এই অভিযানের সময় তদন্তে সহায়তার জন্য বেশ কয়েকজন ব্যক্তিকে অফিসে উপস্থিত হওয়ার জন্য 10টি নোটিশও জারি করা হয়। দুবাইয়ে ভ্রমণ ভিসায় গিয়ে সংঘবদ্ধভাবে ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে 41 জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
তারা একটি হোটেলে অবস্থান করছিল এবং সেখান থেকেই পরিকল্পিতভাবে ভিক্ষাবৃত্তির কার্যক্রম পরিচালনা করছিল। পুলিশ জানিয়েছে আটক সবাই আরবীয় জাতির মানুষ। এই ভিক্ষুক চক্রটিকে ধরতে তসবি নামে অভিযান পরিচালনা করা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আরব আমিরাতের জেনারেল ডিপার্টমেন্ট অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন পরিচালিত আল মিসবাহ নামক এক অভিযানের মাধ্যমে এই গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 60,000 দিরহামেরও বেশি অর্থ। বিষয়টি নিশ্চিত করেছে খালিজ টাইমস। পুলিশ জানায় তাদের জরুরি সেবা কল সেন্টারের 901 নম্বরে ভিক্ষাবৃত্তির অভিযোগ আসার পর তদন্ত শুরু হয়। অভিযোগে বলা হয় ওই ব্যক্তি বা ব্যক্তিরা তাসবিহ ও বিভিন্ন ধর্মীয় সামগ্রী বিক্রির ছল করে ভিক্ষা করছিলেন। তদন্তের অংশ হিসেবে গোপন নজরদারির মাধ্যমে প্রথমে 3 জনকে সরাসরি জিনিসপত্র বিক্রির আড়ালে টাকা নিতে দেখা যায়। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট হোটেলে অভিযান চালিয়ে একই দেশের আরো 28 জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে তারা একটি সংগঠিত ভিক্ষাবৃত্তি চক্রের অংশ হিসেবে কাজ করছিল। তারা একত্রে পরিকল্পনা করে বিশেষত ধর্মীয় উৎসব ও ছুটির দিনে মানুষের সহানুভূতি কাজে লাগিয়ে অর্থ আদায় করত। পুলিশ জানায় এ চক্র পেশাদারভাবে কাজ করত এবং সাধারণ মানুষের আবেগের সুযোগ নিত। ভিক্ষাবৃত্তিকে প্রতারণার একটি রূপ হিসেবে চিহ্নিত করে পুলিশ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বর্তমানে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশের ফল রপ্তানিতে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বুকে। প্রথমবারের মতো কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একক বাংলাদেশি ফল মেলা, যা শুরু হবে আগামী 25 জুন এবং চলবে 1 জুলাই পর্যন্ত। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দোহার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র সুক ওয়াকিফে অনুষ্ঠিতব্য এই মেলায় বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশি আম। আয়োজকরা আশা করছেন মেলায় 5 লাখ কেজি ফল বিক্রি হবে, যার বড় অংশ জুড়েই থাকবে আম, বোম্বাই লিচু, কাঁঠাল, জাম সহ দেশি কৃষি পণ্য। মেলাটির আয়োজনে রয়েছে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং গবেষণা প্রতিষ্ঠান এম্পিরিক রিসার্চ লিমিটেড। এম্পিরিক রিসার্চ লিমিটেডের নির্বাহী পরিচালক সোহেল রানা জানান, বর্তমানে বাংলাদেশে প্রতি বছর প্রায় 27 লাখ টন আম উৎপাদিত হয়। বিশ্বে উৎপাদনে বাংলাদেশের অবস্থান সপ্তম, কিন্তু রপ্তানির দিক থেকে দেশটি এখনো অনেক পিছিয়ে। অথচ 2024 সালে বিশ্বব্যাপী আমের বাজার ছিল $67.4 বিলিয়ন, যা 2029 সালের মধ্যে 97.82 বিলিয়নে পৌঁছাতে পারে। মেলায় 60টিরও বেশি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নেবে। এখনো কিছু স্টল ফাঁকা রয়েছে এবং আয়োজকরা জানাচ্ছেন স্বল্প খরচে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন কৃষি পণ্য উদ্যোক্তারা। অংশগ্রহণকারীদের সহায়তায় থাকছে ভিসা প্রসেসিং, স্টল প্রস্তুতি, পণ্যের মান নিয়ন্ত্রণ ও প্রমোশনাল সহযোগিতা। বাংলাদেশে বর্তমানে শতাধিক জাতের আমের মধ্যে প্রায় 45টি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। এর মধ্যে খিরসাপাতি, ফজলি, ল্যাংড়া, আশিনা, হাড়িভাঙা ইতোমধ্যেই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন স্বীকৃতি পেয়েছে। জিআই পণ্য হিসেবে এই আমগুলোর গুণগত মান নিয়ন্ত্রণ করে উন্নত দামে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করানো সম্ভব। ইতিমধ্যে যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, বাহরাইন ও সুইডেনে বাংলাদেশি আম রপ্তানি শুরু হয়েছে। তবে ব্যবসায়ীরা মনে করছেন মধ্যপ্রাচ্য এখন সবচেয়ে সম্ভাবনাময় গন্তব্য। বাংলাদেশি ফল, বিশেষ করে আম, কেবল স্বাদের জন্য নয়, বিশুদ্ধতা, প্রাকৃতিক উৎপাদন প্রক্রিয়া এবং জাতিগত বৈচিত্র্যের কারণেও বিশ্ববাজারে আগ্রহের কেন্দ্রে রয়েছে। দোহার এই মেলাটি শুধু বাণিজ্য নয়, বাংলাদেশের কৃষি সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্ব দর্শনে উপস্থাপনের একটি সুযোগ। বাংলাদেশের কৃষি পণ্যের জন্য এটি হতে পারে এক ঐতিহাসিক মোড় বদলের সূচনা। যদি সঠিক মান বজায় রেখে পেশাদার রপ্তানি ব্যবস্থাপনায় অংশগ্রহণ নিশ্চিত করা যায়, তবে এই ফল মেলা কেবল এক আয়োজন নয়, বরং বাংলাদেশি কৃষি পণ্যের জন্য বৈশ্বিক রপ্তানির দরজা খুলে দিতে পারে। আসন্ন ঈদুল আজহার ছুটিতে দেশে ফেরার পরিকল্পনা করছেন অনেক কুয়েত প্রবাসী বাংলাদেশি। সেখানে বিভিন্ন পেশায় নিয়োজিত প্রায় 3 লাখ বাংলাদেশি অবস্থান করছেন। তাদের দেশে যাতায়াতের নির্ভরযোগ্য বাহন হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঈদ উপলক্ষে কুয়েত ঢাকা সরাসরি রুটে তীব্র ফ্লাইট সংকট দেখা দিয়েছে। অস্বাভাবিকভাবে টিকিটের মূল্য বেড়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কুয়েতে বসবাসরত প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশের জন্য ঈদ মানে শুধুই উৎসব নয়, বরং পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর অপার সুযোগ। দেশে ফেরার এই ঐতিহ্য যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসীদের কাছে। একদিকে ফ্লাইটের সংকট, অন্যদিকে টিকিটের দাম দ্বিগুণেরও বেশি। আগে 70 থেকে 80 দিনারে টিকিট মিললেও এখন লাগছে 200 দিনারেরও বেশি। এ অবস্থায় অনেকেই দুবাই, দোহা ও সৌদি আরব হয়ে ট্রানজিটে যাতায়াত করছেন। সংকট নিরসনে সরকারকে দ্রুত পদক্ষেপ
পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। আগে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স প্রতিদিন 2টি করে ফ্লাইট পরিচালনা করলেও এখন তা কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি হজ মৌসুমকে কেন্দ্র করে বিমান বাংলাদেশের কিছু ফ্লাইটও স্থগিত রয়েছে। তাই ঈদের আগে টিকিটের বিপুল চাহিদা থাকলেও সরবরাহ কম। এই অবস্থায় অনেকেই দুবাই, দোহা ও সৌদি আরব হয়ে ট্রানজিটে যাতায়াত করছেন। এতে সময় ও কষ্ট বেশি হলেও খরচ কিছুটা সহনীয়। কুয়েতের ট্রাভেল এজেন্সি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, মে-জুন মাসে 2 ঈদকে ঘিরে দেশে যেতে প্রবাসীদের চাপ বেশি থাকে। কম দাম, ব্যাগেজ সুবিধা এবং সার্ভিস ভালো হওয়ায় কুয়েত ঢাকা রুটে বাংলাদেশ বিমানের চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু বর্তমানে পর্যাপ্ত ফ্লাইট না থাকায় বাংলাদেশ বিমানের টিকিট না পেয়ে বাধ্য হয়ে বেশি খরচে অন্য দেশের বিমানে ভ্রমণ করছেন প্রবাসীরা। এতে বিপুল পরিমাণ রেমিটেন্স হারাচ্ছে বাংলাদেশ। কুয়েতে বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসীদের দাবি, কুয়েত ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট সংখ্যা দ্রুত বাড়ানো হোক। মানব পাচারকারীদের ফাঁদে পড়ে লিবিয়ায় আটক থাকা অনিয়মিত 150 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়া এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর সহযোগিতায় বুধবার ভোরে বোরাক এয়ার UZ 0222 এর চার্টার ফ্লাইট যোগে তারা দেশে ফিরেছেন। দেশে ফেরা প্রবাসীদের বিমানবন্দরে অভ্যর্থনা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জানা গেছে, ভুক্তভোগী প্রবাসীদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে। তাদের অধিকাংশই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন। দেশে ফেরার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভুক্তভোগীদের অবৈধ উপায়ে বিদেশ না যাওয়ার আহ্বান জানান। IOM এর পক্ষ থেকে লিবিয়া থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে 6000 টাকা, খাদ্য সামগ্রী উপহার, চিকিৎসা সেবা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ত্রিপলির বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, 27 মে বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে 150 জন বাংলাদেশিকে IOM এর সহায়তায় দেশে পাঠানো হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীরা 28 মে সকাল 6:30টার দিকে লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। দূতাবাস জানায়, আগামী জুন মাসে লিবিয়া থেকে আরো 3টি প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনার জন্য দূতাবাস কাজ করে যাচ্ছে। এই ফ্লাইটগুলোর মাধ্যমে ত্রিপলি ও মিসরাতা থেকে আউটপাস ও নতুন পাসপোর্টধারী নিবন্ধিত 2.5 শতাধিক অভিবাসী এবং তাজুরা ডিটেনশন সেন্টারে আটক অভিবাসী সহ আনুমানিক 500 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো সম্ভব বলে প্রত্যাশা করা হচ্ছে। এই ছিল আজকের সংবাদ। মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে কাজের ভিসা নিয়ে যেতে যোগাযোগ করুন ভিসা প্রফেসরের সঙ্গে। আমাদের ঠিকানা সড়ক 12, বাড়ি 12, লিফট 5, DIT প্রজেক্ট, মেরুলবাড্ডা, ঢাকা। আমাদের বিষয় আরো জানতে ভিজিট করুন www.visaprofessor.org। এছাড়াও প্রবাসী এবং প্রবাসগামীদের সমস্যা ও সম্ভাবনার সংবাদ জানতে ভিজিট করুন www.visanews24.com। দর্শক, ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ভিসা প্রফেসর ইউটিউব চ্যানেল এবং লাইক দিন নোয়া ভিশন ও ভিসা প্রফেসর ফেসবুক পেজে। এই আহ্বানে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।